চীন কি অরুণাচল দখল করতে চায়? যদি বলি অরুণাচল চীনের আসল টার্গেটই নয়, এই কথাটা শুনে নিশ্চয়ই চমকে উঠবেন, নিশ্চয়ই জানতে চাইবেন তাহলে চীনের আসল টার্গেট কি। দেখুন, অরুণাচলকে ঘিরে চীনের গত কয়েক দশকের আচরণ যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা শুধুমাত্র একটা সাধারণ সীমান্ত সমস্যা নয়। অরুণাচলকে নিয়ে চীনের প্ল্যান অনেক লম্বা, অনেক সুদূর প্রসারী। আসলে চীনের কাছে অরুণাচল শুধু একটা ভূখণ্ডের প্রশ্নই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তিব্বত, জড়িয়ে আছে তাওয়াং বৌদ্ধ মঠ, জড়িয়ে আছে দলাই লামার উত্তরাধিকার, জড়িয়ে আছে ব্রহ্মপুত্রের মতো একটা বিশাল নদীর অফুরান জল, আর জড়িয়ে আছে ভারত চীন সীমান্তে ভবিষ্যতের পাওয়ার ব্যালেন্স বা সামরিক ভারসাম্য। আর তাই চীন মাঝে মধ্যেই প্রকাশ্যে অরুণাচল প্রদেশের ওপরে নিজেদের দাবি জানায় এবং এই অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করে। ভারত সেই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণা করে। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই দাবির পেছনে আসলে কি কারণ রয়েছে? শুধুই ইতিহাস, নাকি তিব্বতকে ঘিরে আরও বড় কোনো স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান, নাকি অরুণাচলের পশ্চিম প্রান্তে অবস্থিত তাওয়াং এবং সেখানকার ঐতিহাসিক তাওয়াং মঠই চীনের অন্যতম বড় উদ্বেগের কারণ? কারণ এই মঠেই ঠিক হবে ভবিষ্যতের দলাই লামার উত্তরাধিকার কে হবেন। আর সেই কারণেই এই তাওয়াং মঠই কি চীনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, নাকি তিব্বত থেকে ভারতে নেমে আসা বিশাল নদী ব্রহ্মপুত্র? কারণ চীন যখন তিব্বতে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে এবং ব্রহ্মপুত্রের ওপরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে, তখন অরুণাচলের ভৌগোলিক অবস্থান কি আরও গুরুত্বপূর্ণ কোনো ফ্যাক্টর হয়ে উঠছে? নাকি অরুণাচলের পাহাড় এবং সীমান্তবর্তী এলাকায় ভারত যত বেশি রাস্তা, যত বেশি সেতু, বিমান ঘাঁটি এবং সামরিক পরিকাঠামো তৈরি করছে, সীমান্তে ভারতের অবস্থান যত শক্তিশালী হচ্ছে, তিব্বত প্রশ্নে চীন ততটাই আশঙ্কিত হয়ে পড়ছে? তাহলে কি চীনের অরুণাচল নীতি আসলেই একটা বড় প্লেবুকের অংশ, যেখানে অরুণাচলকে ঘিরে চীনের তিবেত স্ট্র্যাটেজি, তাওয়াং মঠ নিয়ে চীনের ভয়, দালাই লামার উত্তরাধিকার নিয়ে চীনের আশঙ্কা, ব্রহ্মপুত্রের অফুরান জল এবং সীমান্তে ইন্ডিয়া চায়না পাওয়ার ব্যালেন্স, সব কিছু মিলিয়ে চীনের কি বৃহত্তর কোনো স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন রয়েছে? এই পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা একটু ডকুমেন্টারি টাইপের, তাই বিস্তারিত তথ্য দিতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। আশা করি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস স্টার্ট। তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 14-15 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে জর্জিয়া, রাশিয়া, উজবেকিস্তানের মতো বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাস করিয়ে আনছে। বিদেশের মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা আমরাই করি। এক কথায়, বিদেশ থেকে MBBS করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন MBBS কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপার হয়, তাহলে আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, অরুণাচল প্রদেশ হলো ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটা রাজ্য। অরুণাচলের পশ্চিমে ভুটান, পূর্বে মায়ানমার, দক্ষিণে অসম এবং নাগাল্যান্ড, আর উত্তরে রয়েছে তিব্বত, যেটা এখন চীন গায়ের জোরে দখল করে রেখেছে। এই তিব্বত মালভূমি থেকে নেমে আসা বহু নদী অরুণাচলের পাহাড়ি ভূখণ্ডের মধ্যে দিয়ে ভারতের দিকে প্রবাহিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো ব্রহ্মপুত্র। তিব্বতে যাকে ইয়ারলুং সাংপো বলা হয়, সেই নদী অরুণাচলের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। আর এই অরুণাচল প্রদেশের পশ্চিম পাশে রয়েছে তাওয়াং। এখানেই রয়েছে বিখ্যাত তাওয়াং মঠ, যা
তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং দলাই লামার সঙ্গে যার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ঐতিহাসিকভাবে তিব্বত ভারতের উত্তর দিকে অবস্থিত একটা স্বাধীন ধর্মীয় রাজ্য, যার রাজধানী ছিল লাসা। 1644 সাল থেকে 1912 সাল পর্যন্ত চীনে যখন কিং রাজবংশের শাসন ছিল, তখনও তিব্বত একটা স্বতন্ত্র ভূখণ্ড ছিল। কিং রাজবংশের সময় তিব্বত এবং কিং রাজবংশের মধ্যে যে সম্পর্ক ছিল, সেটা ছিল মূলত গুরু শিষ্যের সম্পর্কের মতো একটা ধর্মীয় আধ্যাত্মিক সম্পর্ক। তাই শরণাতীত কাল থেকেই তিব্বত একটা স্বাধীন ধর্মীয় রাজ্য। এই পয়েন্টটাকে একটু মনে রাখুন, কারণ পরে এই কিং রাজবংশের কথা আসবে। যাই হোক, এই স্বাধীন রাজ্য তিব্বতকে ঐতিহাসিকভাবে শাসন করতেন দলাই লামা। তবে দলাই লামা কোনো ব্যক্তির নাম নয়, তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাধি। ঐতিহাসিকভাবে দলাই লামা তিব্বতের ধর্মীয়, রাজনৈতিক এবং প্রশাসনের প্রধান। তাই 1912 থেকে 1933 পর্যন্ত 13তম দলাই লামার নেতৃত্বে তিব্বতের শাসন চলেছিল। 1933 সালে 14তম দলাই লামা তিব্বতের আধ্যাত্মিক নেতা হন। এখনও এই 14তম দলাই লামা জীবিত রয়েছেন। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। যাই হোক, তিব্বত তখন যে শুধুমাত্র নিজের আভ্যন্তরীণ প্রশাসনকে চালাতো এমনটা কিন্তু নয়, বরং বাইরের বিশ্বের সঙ্গেও তারা আলাদা রাজনৈতিক সম্পর্ককে বজায় রাখত। যেমন 1913 সালে ব্রিটিশ ভারত, তিব্বত এবং চীনের মধ্যে সিমলা কনফারেন্স হয়। এটা আপনারা অনেকেই জানেন। সেখানে তিব্বত একটা স্বাধীন দেশ হিসেবে অংশ নেয় এবং নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করে। আবার একই বছর মানে 1913 সালে তিব্বত ও মঙ্গোলিয়ার মধ্যেও একটা চুক্তি স্বাক্ষরিত হয়। মানে 1950 সাল পর্যন্ত দলাই লামার নেতৃত্বে তিব্বত তাদের নিজস্ব সরকার, প্রশাসন, আইন ব্যবস্থা, কর ব্যবস্থা এবং সামরিক বাহিনী নিয়ে পরিচালিত একটা স্বাধীন সার্বভৌম দেশ ছিল। এরপরে 1950 সালে পিপলস রিপাবলিক অফ চায়না মানে কমিউনিস্ট চীনের সেনা তিব্বতে প্রবেশ করে এবং সামরিক শক্তির মাধ্যমে তিব্বতের ওপরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে। পরের বছর মানে 1951 সালে চীন বলপূর্বক তিব্বতের প্রতিনিধিদের চীনের সঙ্গে 17 দফা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে। এরপরে ধীরে ধীরে তিব্বতের ওপরে চীনের নিয়ন্ত্রণ আরও শক্ত হতে থাকে। পরে কমিউনিস্ট চীন দলাই লামাকে হত্যার ষড়যন্ত্র করলে 1959 সালের 17 মার্চ রাত্রে তিব্বতের 14তম দলাই লামা গোপনে লাসা ত্যাগ করেন। এই লাসা ত্যাগ করে ভারতের দিকে এগোনোর এই পুরো গল্পটা আমি এই ভিডিওতে বলেছি। এই ভিডিওর পরে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তিব্বত থেকে পালিয়ে ভারতে প্রবেশের পর 14তম দলাই লামা প্রথমে অরুণাচল প্রদেশের তাওয়াং মঠে এসে পৌঁছেছিলেন। তাওয়াং মঠে তিনি প্রায় 11 দিন অবস্থান করেন। এই সময় 14তম দলাই লামা ঘোষণা করেন যে এই তাওয়াং মঠ থেকেই তিব্বতের পরবর্তী দলাই লামা মানে 15তম দলাই লামার নাম ঘোষণা হবে এবং রাজ্যাভিষেক হবে। এই ঘোষণার কথাটা একটু মনে রাখুন, কারণ পরের দিকের আলোচনায় এই কথাটা কিন্তু বারবার আসবে। যাই হোক, 14তম দলাই লামা এরপরে তাওয়াং থেকে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যান। তিনি প্রথমে মুসৌরিতে অবস্থান করেন এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। ভারত সরকার তিব্বতী শরণার্থীদের জন্য আশ্রয়, শিক্ষা, চিকিৎসা এবং পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করতে শুরু করে। আর এরপর দখলদার কমিউনিস্ট চীনের অত্যাচারী সেনা তিব্বতে চরম দমন পীড়ন চালাতে শুরু করলে আরও বিপুল সংখ্যক তিব্বতী চীনের দমন পীড়নে প্রাণ ভয়ে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেয়। আর এরপরেই আসে আরও গুরুত্বপূর্ণ অধ্যায়। 1960 সালে দলাই লামা ধর্মশালায় চলে আসেন এবং সেখানে তিব্বতীদের নির্বাসিত প্রশাসন সেন্ট্রাল তিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বা CTA তৈরি করেন। পরবর্তী বছরগুলোতে এই প্রশাসনকে ধীরে ধীরে গণতান্ত্রিক কাঠামো দেওয়া হয়। 1963 সালে একটা খসড়া গণতান্ত্রিক সংবিধানও প্রবর্তন করা হয় এবং পরবর্তীতে তিব্বতীদের নির্বাসিত পার্লামেন্ট এবং নির্বাসিত সরকারও প্রতিষ্ঠিত হয়। আশা করি এই অবধি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। আর এই ব্যাপারটাই চীনের মাথা ব্যথার মূল কারণ ভারত কোনো পরিস্থিতিতেই চীনের অনৈতিক তিব্বত দখলকে মেনে নেয়নি।
তাছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে যার জন্য চীন এখন রীতিমতো আতঙ্কিত হয়ে আছে। অরুণাচল নিয়ে চীনের প্রথম আতঙ্ক বা প্রথম সমস্যা হলো অরুণাচলের ভৌগোলিক অবস্থান। দেখুন, ভৌগোলিকভাবে অরুণাচল প্রদেশ এমন একটা অঞ্চল যেখানে তিব্বতের বিশাল মালভূমি এসে ভারতের সঙ্গে মিশে গেছে, আর সেখান থেকেই শুরু হয়েছে অরুণাচল প্রদেশের পাহাড়ি উচ্চভূমি। এখন মিলিটারি পয়েন্টস অফ ভিউ থেকে দেখলে ভৌগোলিকভাবে যে উঁচুতে বসে থাকে তার কাছে মিলিটারি অ্যাডভান্টেজ থাকে, মানে তিব্বতের ওপরে নিয়ন্ত্রণের বিষয়ে মিলিটারিলি ভারত এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। আর এখানেই চীনের মূল সমস্যা, মানে চীন গায়ের জোরে তিব্বতকে দখল করেছে বটে, কিন্তু তিব্বতকে আজও পুরোপুরি কন্ট্রোলে রাখতে পারেনি। আর তাই চীন ভাবছে অরুণাচল প্রদেশের ওপরে চীনের নিয়ন্ত্রণ না থাকলে দীর্ঘমেয়াদে তিব্বতের ওপরে চীনের নিয়ন্ত্রণ রাখাটা মুশকিল হয়ে যাবে, যার অর্থ হলো চীন স্বীকার করছে তিব্বতের ওপরে মিলিটারি নিয়ন্ত্রণের চাবিকাঠি অরুণাচল প্রদেশের পাহাড়ে বসে থাকা ইন্ডিয়ান আর্মির হাতে রয়েছে। কারণ যে পাহাড়ি উচ্চভূমি নিয়ন্ত্রণ করে সে পুরো তিব্বত মালভূমি এলাকার ওপরেই নিয়ন্ত্রণ রাখে। আর এই চিন্তায় চীনের রাতের ঘুম কেড়ে রেখেছে, মানে তিব্বতের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতেই যে কোনো মূল্যে চীন অরুণাচল প্রদেশকে দখল করতে চায়। আশা করি বিষয়টা বুঝিয়ে বলতে পারলাম। এ তো গেল অরুণাচল নিয়ে চীনের প্রথম আতঙ্ক বা প্রথম সমস্যার কথা। অরুণাচল নিয়ে চীনের দ্বিতীয় সমস্যা হলো অরুণাচল প্রদেশের তাওয়াং বৌদ্ধ মঠ। দেখুন, চীন তিব্বতে গায়ের জোরে মিলিটারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বটে, কিন্তু সাংস্কৃতিক নিয়ন্ত্রণ কখনোই প্রতিষ্ঠা করতে পারেনি। বৌদ্ধ ধর্ম তিব্বতের আত্মার মতো, আর বৌদ্ধ ধর্মের মূল কেন্দ্র হলো বৌদ্ধ মঠ। আর তিব্বতী বৌদ্ধদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মঠ হলো তাওয়াং বৌদ্ধ মঠ। এই তাওয়াং মঠটি ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। ঐতিহাসিকভাবে একাধিক দলাই লামার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার প্রক্রিয়া এই তাওয়াং মঠ থেকেই হয়েছে। শুধু তাই নয়, একাধিক দলাই লামার পুনর্জন্ম অবতার শনাক্তকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই তাওয়াং মঠ। মূলত এই তাওয়াং মঠ থেকেই দলাই লামা পদের স্বীকৃতি দেওয়া হয়। তাছাড়া আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন যে 14তম দলাই লামা যখন লাসা থেকে পালিয়ে ভারতে আসেন তখন তিনি 11 দিন এই তাওয়াং মঠে অবস্থান করেছিলেন, এবং এখানে তিনি ঘোষণা করেছিলেন যে আগামী দিনে এই তাওয়াং মঠ থেকেই পরবর্তী দলাই লামার ঘোষণা হবে। আর এটাই চীনের মূল সমস্যা। চীন মনে করছে যে তিব্বতের ওপরে যদি পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয় তাহলে তাওয়াং মঠের ওপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা দরকার, কারণ দলাই লামার পুনর্জন্মের প্রক্রিয়া মানে পরবর্তী দলাই লামার রাজ্যাভিষেক এই তাওয়াং মঠ থেকেই হবে। আর এটাই চীনের অস্থিরতার মূল কারণ, কারণ তারা জানে আগামী দিনে যখন 14তম দলাই লামার মৃত্যু হবে এবং তিনি আর এই পৃথিবীতে থাকবেন না, তখন তার পরবর্তী দলাই লামা কে হবেন, সেই উত্তরাধিকার বা সাকসেশনের খেলাটা কিভাবে পরিচালিত হবে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন যদি চীন বর্তমান দলাই লামার পর ভবিষ্যৎ দলাই লামার নাম নিজেরাই ঘোষণা করে দেয়, তাহলে প্রথমত আজ ভারতে বসবাসকারী তিব্বতীরা এবং ভারতে অবস্থিত তাওয়াং মঠ কেউই চীনের ঘোষিত দলাই লামাকে মেনে নেবে না। আর এই বিষয়টা চীন কিন্তু খুব ভালোভাবেই জানে। যদি চীন জোর করে বিশ্বের সামনে নিজেদের পছন্দের একজনকে নতুন দলাই লামা হিসেবে ঘোষণাও করে, তার পাল্টা হিসেবে ভারত তাওয়াং মঠের মাধ্যমে একজন নতুন দলাই লামাকে স্বীকৃতি দেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। কারণ বর্তমান দলাই লামা ইতিমধ্যেই বলেছেন যে তার উত্তরসূরি চীন নয়, ভারতের তাওয়াং মঠ থেকেই নির্ধারিত হবে। মানে তিব্বতের বর্তমান দলাই লামা ভারতে রয়েছেন, ভবিষ্যৎ দলাই লামাও ভারতের নিয়ন্ত্রণেই থাকবেন, যার ফলে তিব্বতে চীনের মিলিটারি নিয়ন্ত্রণ থাকলেও সাংস্কৃতিক বা ধর্মীয় নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ভারতের হাতেই রয়েছে। এক কথায় চীনের কাছে তিব্বতের মাটি রয়েছে আর ভারতের কাছে রয়েছে তিব্বতের আত্মা। বর্তমান দলাই লামা, তাওয়াং মঠ আর ভবিষ্যৎ দলাই লামা সবাই ভারতেই আছেন। আশা করি পুরো বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলতে পারলাম। আর এই কারণে চীন বারবার অরুণাচল প্রদেশের
তাওয়াং অঞ্চলকেই আক্রমণ করে। মানে চীন শুধু অরুণাচল প্রদেশের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় না, বরং অরুণাচলকে ব্যবহার করে পুরো তিব্বতের ওপরেই একটা আদর্শগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় চীন। এখন প্রশ্ন হলো, অরুণাচলকে দখল করবার জন্য চীন কোন ধরনের ষড়যন্ত্র করছে? দেখুন, এর জন্য চীন অনেকগুলো ফ্রন্টে একসঙ্গে খেলছে। চীনের প্রথম ফ্রন্ট হলো, তারা একটা মিথ্যা হিস্টোরিক্যাল ন্যারেটিভ বা মিথ্যা ঐতিহাসিক বয়ান তৈরি করেছে। গত প্রায় 70-80 বছর ধরে চীন নিজেদের দেশের মধ্যে এই মিথ্যা বয়ানটাকে ছড়িয়ে রেখেছে এবং ইন্টারন্যাশনাল লেভেলেও এই মিথ্যা ন্যারেটিভ ছড়ানোর সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন বলতে চাইছে ঐতিহাসিকভাবে তিব্বত তাওয়াংকে নিয়ন্ত্রণ করত, আর একসময় পুরো তিব্বত চীনের কিং রাজবংশের নিয়ন্ত্রণে ছিল। আর যেহেতু তিব্বত কিং রাজবংশের অধীনে ছিল, তাই চীন দাবি করে যে তাদেরকে সেই কিং রাজবংশের শাসন ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনতে তিব্বতের ওপরে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে, এবং তিব্বতের ওপরে নিয়ন্ত্রণ তখনই সম্পন্ন হবে যখন তাওয়াংয়ের ওপরে চীনের নিয়ন্ত্রণ আসবে। এটাই হলো ন্যারেটিভ অকুপেশন, অর্থাৎ চীন প্রথমে ভূখণ্ড দখল করার পরিবর্তে ইতিহাসের বয়ানকে দখল করার চেষ্টা করছে। কিন্তু এই মিথ্যা ন্যারেটিভ অকুপেশন কখনোই সফল হবে না, কারণ তিব্বত এবং তাওয়াং নিয়ে চীনের এই সমস্ত দাবি আসলে তাদের তৈরি করা মিথ্যে ইতিহাস। প্রকৃত ইতিহাস হলো, চীনে যখন কিং রাজবংশের শাসন ছিল তখনও তিব্বত একটা স্বতন্ত্র ভূখণ্ড ছিল। কিং রাজবংশের সময় তিব্বত ও কিং রাজবংশের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা ছিল মূলত গুরু শিষ্যের সম্পর্কের মতো একটা ধর্মীয় এবং আধ্যাত্মিক সম্পর্ক। তাই চীন যদি আজ এই মিথ্যা বয়ানকে প্রচার করে যে কিং রাজবংশের শাসনকালে তিব্বত সরাসরি তাদের নিয়ন্ত্রণাধীন ছিল, তাহলে সেটা ঐতিহাসিকভাবে কখনোই সত্য নয়। বরং সত্যিটা হলো, তিব্বত চিরকালই চীনের কিং রাজবংশের বাইরে একটা স্বাধীন দেশ ছিল, আর এই স্বাধীন দেশ তিব্বতকে অনৈতিকভাবে চীন দখল করে রেখেছে গায়ের জোরে। যাদের রাজা বা প্রধান দলাই লামা ভারত থেকে তিব্বতের নির্বাসিত সরকারকে পরিচালনা করছেন। অতএব দলাই লামাকে তিব্বতে অধিষ্ঠিত করা ভারতের নৈতিক কর্তব্য। আজ 14তম দলাই লামা ভারতের ধর্মশালা থেকে আইনিভাবে তিব্বতকে শাসন করছেন, বৈধভাবে তিব্বতকে শাসন করছেন। ভবিষ্যতে তাওয়াং মঠ থেকে 15তম দলাই লামার নাম ঘোষণা করবেন, তিনিও ভারত থেকে তিব্বতকে বৈধভাবেই শাসন করবেন। আর যতদিন না পর্যন্ত তিব্বত সম্পূর্ণভাবে চীনের দখলমুক্ত হচ্ছে, ততদিন ভারত এই লড়াইটাকে জারি রাখবে। হঠাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এবং চীনের এই ন্যারেটিভের লড়াইয়ে ভারতের পাল্লা কিন্তু যথেষ্টই ভারী, কারণ ভারত সত্যের পক্ষে রয়েছে। আশা করি এই অবধি বুঝলেন। এখন অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সামনে আরও একটা সমস্যা রয়েছে, সেটা হলো ব্রহ্মপুত্র নদী। দেখুন, তিব্বত থেকে অনেকগুলো নদী অরুণাচল প্রদেশে এসে প্রবেশ করেছে, মানে ভারতে প্রবেশ করা বেশ কয়েকটি নদীর উজানের প্রবেশ পথ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ব্রহ্মপুত্র নদ। এখন জনসংখ্যার অনুপাতে পৃথিবীর সবচেয়ে কম মিষ্টি জল বা পানযোগ্য জল রয়েছে চীনের কাছে, মানে চীনের কাছে ফ্রেশ ওয়াটার রিসোর্সের রীতিমতো অভাব, রীতিমতো সংকট রয়েছে। আর এজন্যই চীন ব্রহ্মপুত্র নদী নিয়ে এত বেশি আগ্রহী। চীন ব্রহ্মপুত্রের মিষ্টি জলকে তিব্বত এবং চীনের ভূখণ্ডে নিয়ে গিয়ে তাদের মিষ্টি জল বা পানীয় জলের ক্রাইসিস থেকে মুক্তি পেতে চায়। এখন ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্যের বেশিরভাগটা তিব্বতে থাকলেও ব্রহ্মপুত্রের বেশিরভাগ জল ভারতের দখলে রয়েছে। কিভাবে? মানে অরুণাচল প্রদেশের পাহাড়ি ঝর্ণা থেকে যে জল আসে তার বেশিরভাগটা ভারতের ভূখণ্ডের ব্রহ্মপুত্র নদে এসে মেশে। এখন চীন তিব্বতে বড় বড় ড্যাম তৈরি করেছে বটে, কিন্তু ব্রহ্মপুত্রের নদীর 2/3 জলের নিয়ন্ত্রণ ভারতের কাছে রয়েছে। আর এই কারণে চীন মরিয়া হয়ে অরুণাচল প্রদেশকে দখল করতে চায়। আশা করি এই পয়েন্টটা বুঝিয়ে বলতে পারলাম। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ভারত কি করছে? দেখুন, বর্তমানে ভারত একদিকে অরুণাচল প্রদেশে সামরিকভাবে
চীনা মিলিটারির মোকাবেলা করছে, আর অন্যদিকে ধীরে ধীরে একটা পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করে চীনের তিবেত স্ট্র্যাটেজিকেই সরাসরি চ্যালেঞ্জ করছে। কিন্তু কি সেই স্ট্র্যাটেজি? চলুন একে একে সেই স্ট্র্যাটেজিগুলোই ব্যাখ্যা করে করে জানি। প্রথমত, যেহেতু চীন অরুণাচলকে নিজেদের স্ট্র্যাটেজিক প্রেশার পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চায়, তাই ভারতও গত কয়েক বছরে অরুণাচলকে এমনভাবে শক্তিশালী করছে যাতে প্রয়োজনে সেনা, অস্ত্র, রসদ এবং সাধারণ মানুষের যাতায়াত সবকিছুই খুব দ্রুত সীমান্তবর্তী এলাকায় পৌঁছে দেওয়া যায়। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো শেলা টানেল। 9ই মার্চ 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেলা টানেলের উদ্বোধন করেন। প্রায় 13,000 ফুট উচ্চতায় বর্ডার রোডস অর্গানাইজেশন প্রায় 825 কোটি টাকা ব্যয়ে শেলা পাসের নিচ দিয়ে এই শেলা টানেল তৈরি করেছেন। এই টানেল আসামের তেজপুর থেকে অরুণাচল প্রদেশের তাওয়াংকে সংযুক্ত করেছে। আগে বরফ এবং খারাপ আবহাওয়ার কারণে এই শেলা পাস বছরের অধিকাংশ সময় বন্ধ থাকতো, কিন্তু এখন শেলা টানেল সেই সমস্যার পুরোপুরিভাবে সমাধান করে দিয়েছে। ফলে শেলা পাসের ওপরে নির্ভর না করে শেলা টানেল দিয়ে সারা বছর তাওয়াংয়ের দিকে যাতায়াত করা সম্ভব। মানে মিলিটারি মুভমেন্ট অনেকখানি ইজি হয়ে গেছে। ফলে চীন যদি কোনো সময় তাওয়াং সেক্টরে মিলিটারি প্রেশার বাড়ায়, তাহলে ইন্ডিয়া খুব দ্রুত সেখানে ট্রুপস, অ্যানিমেশন, ফুয়েল এবং অন্যান্য লজিস্টিক পাঠাতে পারবে। তবে শুধু শেলা টানেল নয়, অরুণাচলের বিভিন্ন বর্ডার রোড, ব্রিজ, ফরওয়ার্ড কানেক্টিভিটি প্রজেক্টের ওপরে ইন্ডিয়া গত এক দশকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। উদাহরণ হিসাবে ধোলা সাদিয়া ব্রিজের কথাও বলা যায়। 2017 সালে উদ্বোধন হওয়া এই প্রায় 9.15 কিলোমিটার দীর্ঘ ব্রিজ আসামের সাদিয়াকে অরুণাচল প্রদেশের ধোলার সঙ্গে যুক্ত করেছে। এটি লোহিত নদীর ওপরে নির্মিত এবং 60 টনস পর্যন্ত মিলিটারি ভেহিকলস ইনক্লুডিং ট্যাঙ্ক বহন করবার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আর এই পুরো ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কের একমাত্র উদ্দেশ্য হলো অরুণাচল প্রদেশের পাহাড়ের মাথায় বসে চীনের দখলে থাকা তিব্বতের ওপরে পাল্টা মিলিটারি চাপ তৈরি করে রাখা। মানে ইন্ডিয়া এখন অরুণাচল প্রদেশের এই দুর্গম ভূখণ্ডকেই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজে পরিণত করে ফেলেছে। যাই হোক, এতক্ষণ আমরা স্থলপথের কথা বললাম। এবার আসি দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, যেটা হলো ব্রহ্মপুত্র নদের জল। তিব্বতে এই নদী ইয়ারলুং সাংপো নামে প্রবাহিত হয়, আগেই বলেছি, এবং অরুণাচলে প্রবেশ করার পর এটি সিয়াং নামে পরিচিত হয় এবং পরে আসামে এসে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়। আর আগেই বলেছি, ব্রহ্মপুত্র নদীর অধিকাংশ জল ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। এখন চীন ইতিমধ্যেই তিব্বতে ইয়ারলুং সাংপোর ওপরে বড় বড় ড্যাম তৈরি করেছে, আরও বড় বড় প্রকল্প নিয়ে তারা এগোচ্ছে। যদিও তাতে ভারতের আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণই নেই, কারণ অরুণাচল প্রদেশের পাহাড়ি ঝর্ণা ভারতের অংশের ব্রহ্মপুত্র নদীকে এত বেশি জল দেয় যে যেটা ভারতের কাছে প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি। আর তাই এই পরিস্থিতিতে ভারতও অরুণাচলের পাহাড়ি নদীগুলোর জলসম্পদ এবং জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগানোর উপরে বিশেষভাবে জোর দিচ্ছে। এর অন্যতম বড় উদাহরণ হলো দিবাং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প। 9ই মার্চ 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পটির প্রকল্পিত উৎপাদন ক্ষমতা প্রায় 2880 মেগাওয়াট। এখন আগেই বলেছি, অরুণাচল প্রদেশের পাহাড়ি ঝর্ণার কারণে ভারতের অংশের ব্রহ্মপুত্র নদীতে জলের পরিমাণ চীনের তুলনায় অনেক গুণ বেশি। তাই চীন যদি নদীর উজানে মানে আপস্ট্রিমে নিজের ক্ষমতা বাড়ায়, ভারতও ভাটিতে মানে ডাউনস্ট্রিমে নিজের সক্ষমতা বাড়িয়ে সেই চাপের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করি এই পয়েন্টটাও ভালোভাবেই বুঝলেন। আর এবার আসি ভারতের সবচেয়ে সেন্সিটিভ কাউন্টার স্ট্র্যাটেজি, দ্যাট ইজ তিব্বত। এখন শুরু থেকেই ভারত চীনের তিব্বত দখলের বিরোধিতা করে এসেছে, এটা আমি আগেই বলেছি, এবং ভারত এখনও তার স্ট্যান্ড পয়েন্টে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। এতদিন তো ভারতের ধর্মশালা থেকে তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হতো। ভারতে বসে তিবেত সাপোর্ট অর্গানাইজেশনস বহুদিন ধরেই সক্রিয় ছিল। আর এবার ভারত আন্তর্জাতিক মঞ্চে
ফ্রি তিবেত মুভমেন্ট শুরু করে দিয়েছে। 2025 সালের 2রা জুলাই দলাই লামা তার দলাই লামার পুনর্জন্ম এবং উত্তরাধিকার নামের একটা গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন যে ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং মঠ থেকেই ভবিষ্যতের দলাই লামার নাম ঘোষিত হবে। আর এরপর থেকেই চীন রীতিমতো তিব্বত আতঙ্কে ভুগছে। শুধু তাই নয়, 2026 সালের 7 থেকে 9 মার্চ ধর্মশালাতে অনুষ্ঠিত হয় স্পেশাল ইন্টারন্যাশনাল তিবেট সাপোর্ট গ্রুপ মিটিং। এই মিটিংয়ে পৃথিবীর 32টা দেশ থেকে 100রও বেশি তিবেট সাপোর্ট গ্রুপের প্রতিনিধিরা অংশ নিয়েছে। ভাবুন বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ। ভারতের মাটিতে বসে পৃথিবীর 32টা দেশের প্রতিনিধিরা তিব্বতের ভবিষ্যৎ, তিব্বতীদের পরিচয়, ধর্মীয় স্বাধীনতা এবং দলাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের প্রায় প্রতিটা দেশে বসবাসকারী তিব্বতীরা চীনের আগ্রাসনের বিরুদ্ধে ফ্রি তিব্বত মুভমেন্ট পরিচালনা করছেন। অর্থাৎ পৃথিবী জুড়ে মিটিং, মিছিল, সেমিনার, মিডিয়া, সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে বলা হচ্ছে স্বাধীন দেশ তিব্বতকে দখলদার চীন অনৈতিকভাবে দখল করে রেখেছে। যাদের রাজা বা প্রধান দলাই লামা ভারত থেকে তিব্বতের নির্বাসিত সরকারকে পরিচালনা করছেন। অতএব দলাই লামাকে তিব্বতে অধিষ্ঠিত করা ভারতের এবং পৃথিবীর গণতন্ত্রপ্রেমী মানুষের নৈতিক কর্তব্য। মানে এখন 14তম দলাই লামা ভারতের ধর্মশালা থেকে আইনিভাবে বৈধভাবে তিব্বতকে শাসন করছেন। ভবিষ্যতের অরুণাচল প্রদেশের তাওয়াং মঠ থেকে 15তম দলাই লামার নাম ঘোষণা করবেন তিনিও ভারতে থেকেই তিব্বতকে বৈধভাবে শাসন করবেন। আর যতদিন না স্বাধীন রাষ্ট্র তিব্বত সম্পূর্ণভাবে দখলদার চীনের দখল থেকে মুক্ত হচ্ছে, ততদিন আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই লড়াইটা জারি থাকবে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের বিরুদ্ধে ভারতের এই ন্যারেটিভের লড়াইয়ে ভারতের পাল্লা অনেকখানি বেশি ভারী। কারণ আগেই বলেছি, ভারত সর্বদা সত্যের পক্ষে থাকে, ভারত সর্বদা সত্যের পক্ষেই রয়েছে। আশা করি অরুণাচল প্রদেশ নিয়ে চীনের আগ্রাসন, ভারতের পাল্টা মিলিটারি স্ট্র্যাটেজি এবং গোটা পৃথিবী জুড়ে ভারতের ন্যারেটিভের যুদ্ধ, এই সম্পূর্ণ বিষয়টাকে অত্যন্ত সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন বর্তমানে ভারত সারা পৃথিবী জুড়ে যে ফ্রি তিবেট মুভমেন্ট শুরু করেছে সেটা কি ঠিক করেছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। অরুণাচল প্রদেশ নিয়ে আজকের এই ডকুমেন্টারি ভিডিওটা এই পর্যন্তই। এর আগে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আমি বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে একটা ডকুমেন্টারি ভিডিও বানিয়েছি, সেটাও দেখে নিতে পারেন। একটু সময় নিয়ে দেখবেন, ধৈর্য নিয়ে দেখবেন। ভিডিওটাকে লাইক করবেন। আর এই ধরনের রিসার্চ বেসড ডকুমেন্টারি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও নিয়ে আবারও আপনার সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সব রকমের সহায়তা করে। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে এই ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।